আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বছরের শেষ মাস এবং প্রথম সপ্তাহ, আমরা খুবই এক্সাইটেড 2025 সাল আমাদের জন্য কেমন হবে, কি কি সম্ভাবনা নিয়ে আসবে সেটা নিয়ে। আর সেই সাথে আমি সবসময়ই মনে করি যে নতুন বছরের ভিত্তি করে দেয় পুরনো বছরটাই। সুতরাং 2024 আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর এবং কোনোভাবেই সেটা ভুলে গেলে চলবে না। আমরা চলে যাব আমাদের ঘটনায়, যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনারা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন তার জিজ্ঞেস করব না, আমি জানি আপনি সবসময় ভালোর দলে আছেন। আমি ভূত এফএমে আপনার একজন বড় ফ্যান ছিলাম। অভ্যাসটা এমন হয়েছে যে রাতে না শুনলে আমার একটুও ঘুম আসে না। আমার বাসার ঠিকানা কুড়িগ্রাম জেলার ছোট্ট একটা গ্রামে আমি থাকি। আমার নাম শানু মিয়া। আমার ব্যক্তিগত ফোন নাম্বার, তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি বলছেন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আমরাও যাচ্ছি তার ঘটনায়। এবং তারপরে তিনি লিখছেন যে অনেকদিন ধরেই লিখবো করে সময়ের অভাবে লেখা হয়ে উঠছে না, সব কিছু গুছিয়ে শুরু করি। এটি একটি মর্মান্তিক ঘটনা। ঘটনাটা আমি আমার দাদুর কাছ থেকে শুনি। দাদু যেভাবে বলেছেন আমি সেভাবেই লিখছি। বলছেন দাদু, আজ থেকে 50 বছর আগে আমাদের এলাকায় একজন পরহেজগার ইমাম সাহেব ছিলেন। ঘটনাটা তাকে ঘিরেই। কিছু কারণে সেই ইমামের ছদ্মনাম ব্যবহার করি। ইমামের নাম মালেক। ওনার জীবন সাদাসিধাভাবেই চলছিল, নেই কোনো পেরেশানি, নেই কোনো ঝামেলা। এত সুন্দর জীবনে নেমে আসে কালো এক বিভীষিকাময় ছায়া হঠাৎ। মালিক সাহেব নতুন জায়গা কিনে সেখানে নতুন করে ঘর উঠান এবং ঘরের পাশেই তিনি একটি টয়লেট করেন। ওনার জীবনের সমস্যাটা শুরু হয় এখান থেকেই। তার জীবনে কাল হয়ে দাঁড়ালো সেই টয়লেটটা দেওয়ার 7 দিন ভালোই চলছিল সবকিছু, কোনো সমস্যা হয়নি। 7 দিন পর শুরু হয় মালিক সাহেবের করা ভুলটার মাসুল দেওয়ার পালা। মালিক সাহেব স্বপ্নে দেখেন একটা কালো অবয়ব ক্ষীণ গলায় অনেক করুণ সুরে মালিক সাহেবকে ইশারা করে বলছে, তুমি যেটা করেছো ভুল করেছো, আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি ওটা আর ব্যবহার করো না, আর ব্যবহার করলে তোমাকে এর মাসুল দিতে হবে। মালিক সাহেব স্বপ্নের ঘোর থেকে জেগে উঠলেন আর ভাবলেন, আমি কি দেখলাম এটা, আর আমি কাকে কষ্ট দিচ্ছি? মালিক সাহেব কিছুই মিলাতে পারছেন না। মালিক সাহেব শীতের মধ্যেও যেন প্রচণ্ড গরমে মানুষ যেভাবে ঘামে সেই রকম ঘামছেন। মালিক সাহেব চিন্তিত অবস্থায় ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলেন। মালিক সাহেব শুধু ওই স্বপ্নের কথাই ভাবছেন। এভাবে ভাবতে ভাবতে এক সময় তিনি ঘুমিয়ে পড়েন। মালিক সাহেব আরও অবাক হন যখন তার সহধর্মিণী সকালবেলা তার স্বপ্নের কথা মালিক সাহেবকে বলেন। সেই স্বপ্নের কথা যেই স্বপ্ন মালিক সাহেব নিজেও দেখেছেন। এবার মালিক সাহেবের স্ত্রী একটু ভয় পেয়ে মালিক সাহেবকে বললেন, এক রাতে আমরা দুজনেই একই স্বপ্ন দেখলাম, এর মানে তো কিছু একটা আছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? মালিক সাহেব তার স্ত্রীকে অভয় দিয়ে বললেন, কিছু হবে না, নিজের কাজে মন দাও। এইভাবে সূর্যের আলো রাতের অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বিভীষিকাময় রাত। মালিক সাহেব ও তার স্ত্রী দেখলেন তাদের টিনের চালে কি যেন একটা ভারী কিছু পড়ল এবং সে ভয়ঙ্করভাবে নিজস্ব গতিতে চালের এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে আর ভয়ঙ্করভাবে হাসি দিচ্ছে। আর কিছু সময় পর সেই পশুর মতো কালো অবয়বটা বলল, তোদেরকে আমি সাবধান করেছিলাম, তোরা শুনলি না, এখন তোদের সময় শেষ। এটা বলে কি এক ভয়ঙ্কর রূপে হাসি দিল সেই কালো অবয়বটা। কিছু সময় অতিবাহিত হওয়ার পর সেই কালো অবয়বটা আবার করুণ সুরে বলতে লাগলেন, আমার অনেক কষ্ট হচ্ছে, তোরা ওটা ব্যবহার করিস না। এটা বলা শেষ করে আবার হাসতে লাগলো কালো অবয়বটা। মালিক সাহেব যেন ভয়ে কাঠ হয়ে শুধু দাঁড়িয়ে দেখলেন, কিন্তু তার স্ত্রী সেই জায়গায় সেন্সলেস হয়ে যান। মালিক সাহেবের স্ত্রীকে তিনি রুমে নিয়ে আসেন এবং মাথায় পানি দিতে থাকেন। মালিক সাহেবের স্ত্রী শুধু ঘুমিয়ে আছেন,
তার জ্ঞান ফিরে আসে না। এভাবে রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে আবারও সন্ধ্যা। মালিক সাহেবের স্ত্রী এবার জেগে উঠলেন, কিন্তু মালিক সাহেবের স্ত্রীর শরীরে প্রচণ্ড জ্বর। মালিক সাহেব অতি দ্রুত ডাক্তারকে সংবাদ দেন। ডাক্তার কিছু সময় পর আসলেন। ডাক্তার তার যাবতীয় পরীক্ষা শেষ করে কিছু ঔষধ দেন, আর সেগুলো নিয়মিত খেতে বলেন, এবং এই সমস্ত সবকিছু বুঝিয়ে দিয়ে মালিক সাহেবের কাছ থেকে ডাক্তার বিদায় নেন। মালিক সাহেব তার স্ত্রীর নিয়মিত যত্ন নিচ্ছেন। ওষুধ নিয়মিত খাওয়ার পরেও মালিক সাহেবের স্ত্রীর জ্বর যেন কিছুতেই কমছে না। মালিক সাহেব অনেকটা চিন্তিত হয়ে পড়েন। এভাবে টানা 5টা দিন কেটে যায়। মালিক সাহেব এবার খেয়াল করলেন তার স্ত্রী শুকিয়ে যাচ্ছে। ভাবলেন জ্বরে পড়ে আছে তাই এমন দেখাচ্ছে। এমনভাবে কেটে যায় আরও কিছুদিন। মালিক সাহেবের স্ত্রীর অবস্থা আরও ভয়াবহ হতে থাকে। মালিক সাহেব যখন দেখলেন ওষুধে কোনো কাজ করছে না, তখন তিনি বুঝলেন এখানে অন্য একটা কিছু আছে। কিন্তু মালিক সাহেব বুঝতে অনেক দেরি করে ফেলেছেন। সেই রাতে মালিক সাহেবের স্ত্রী অনেক ভয়াবহভাবে মারা যান। মালিক সাহেব তার স্ত্রীর লাশ দেখে আঁতকে ওঠেন, কারণ তার চোখগুলো উপড়ে ফেলা হয়, মুখটা একেবারে বিকৃত ছিল। মালিক সাহেবের দিনগুলো আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। এর কোনো সুরাহাই তিনি করতে পারছেন না। মালিক সাহেবের চোখে ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, নিয়মিত কি যেন সব চিন্তা করে যাচ্ছেন। মালিক সাহেব একদিন তন্দ্রার মাঝে সেই কালো অবয়বটাকে আবার দেখেন। এবার সে বলে, সাবধান করে দিয়েছিলাম, তুই মানলি না। তোর স্ত্রীকে আমরা মেরেছি, এবার তোকেও মারবো। এই বলে কালো অবয়বটা আবার সেই বিকৃত হাসি দিয়ে চলে যায়। মালিক সাহেব আবার বুঝতে পারলেন তার কোথায় যেতে হবে এবং কি করতে হবে। রাত পেরিয়ে ভোরের আলো ওঠার সাথে সাথেই তিনি আমার কাছে এসে ঘটনা খুলে বলেন। আমি সব শুনে মালিক সাহেবকে বললাম, কিছুদিন পর আমাদের গ্রামে ভারত থেকে একজন বড় আলেম আসবেন, আমরা তার কাছেই যাব। মালিক সাহেব মত দিলেন। কিছুদিন পর সেই কাঙ্ক্ষিত আলেম সাহেব আমাদের গ্রামে আসলেন এবং মালিক সাহেব আর আমি যাই তার কাছে। গিয়ে সালাম দিয়ে গৃহে প্রবেশ করি। সেই বড় আলেম সমস্যার কথা জানতে চাইলেন। মালিক সাহেব সব ঘটনা শুরু থেকে শেষ অবধি খুলে বললেন। বড় হুজুর সব শুনে কিছু সময় চুপ থেকে বলতে শুরু করলেন, আমি আমার ছাত্রজিনের কাছ থেকে যে জানতে পারলাম সেটা হলো, মালিক সাহেব যেখানে টয়লেট বানিয়েছেন সম্ভবত তার আশেপাশে কোথাও কোনো কবর বা এরকম কোনো কিছুর অস্তিত্ব আছে। হয়তো এই কারণেই তাকে বারবার করে স্বপ্নে সাবধান করা হয়, এবং তারপরেও তিনি যখন শোনেন না তখন তার স্ত্রীকে মৃত্যুর মুখে পতিত হতে হয়। এই বলে বড় হুজুর বলা থামালেন। মালিক সাহেব নিজের করা সবচেয়ে বড় ভুলের মাসুল দিলেন তার প্রিয় স্ত্রীর জীবনের মাধ্যমে। এই বলে আমার দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো। আমিও অবাক হয়ে বললাম, দাদু আরও কিছু ঘটেছিল কি? দাদু বলল, তাহলে শোনো। বড় হুজুর মালিক সাহেবকে বললেন, তুমি এই সমস্যার সমাধান যদি চাও তাহলে তোমাকে সেই টয়লেট অতি দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। মালিক সাহেব সম্মতি দিয়ে বড় হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। এবার মালিক সাহেবকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আমিও বাড়িতে আসলাম। মালিক সাহেব যেন সবসময় একটা ঘোরের মধ্যে থাকতেন, সবসময় কি যেন একটা চিন্তা করতেন। কিন্তু এইটা কেউ জানে না, বড় হুজুর মালিক সাহেবকে টয়লেট সরিয়ে ফেলতে বলেছিলেন, কিন্তু মালিক সাহেব ভুলে যান যে তাকে কী করতে হবে, এবং তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। এভাবে একদিন আমি মালিক সাহেবের বাসায় যাই তাকে দেখতে। দেখে বেশ খুশি হন মালিক সাহেব। আমি কিছু বলার আগে মালিক সাহেব বলল, আমি গোসল দিব, আমাকে একটু সাহায্য করো, আমাকে এক বালতি পানি তুলে দাও। আমি সম্মতি জানিয়ে বালতি ভরতে চলে গেলাম। মালিক সাহেব পরম আনন্দে গোসল করতে লাগলেন। এক পর্যায়ে গিয়ে মালিক সাহেব নিজে কল চালাতে গেলেন। এখানেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মালিক সাহেব যখন কল চাপ দিলেন নিচের দিকে, সেই কলের যে হ্যান্ডেল সেটা মালিক সাহেবের হাত থেকে বেরিয়ে গিয়ে মালিক সাহেবের থুতনিতে সজোরে আঘাত করে, এবং সেখানেই মালিক সাহেব মারা যান। এভাবেই এক হৃদয় বিদারক অভিজ্ঞতার মুখোমুখি হই আমি। এরপর আমরা সেই টয়লেটটা সরিয়ে ফেলি, এবং সেইখানে আর কারো সাথে কোনো রকম ঝামেলা হয়নি। এই বলে দাদু তার ঘটনা শেষ করলেন। আমরা জীবনে ছোটখাটো অনেক ভুল করি, কিন্তু ভুলের মাসুল দিতে হয়। এটাও জীবন দিয়ে অনেককে শিখে নিতে হয়।
এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের নিয়মিত যে শো, সেই শো শোনার পরেও নিশ্চয়ই আরও একটু আকাঙ্ক্ষা থাকে আরও কিছু ভয়ের অভিজ্ঞতা পাওয়ার জন্য বা জানার জন্য। সেই জন্যই হয়তো আপনারা হাজির হয়ে যান। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই এক্সট্রা যে ঘটনা, এই ঘটনাটা শোনার জন্য, আমাদের কাছে ফিরে আসার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করছি আপনাদের সামনের দিনগুলো অনেক সুন্দর হবে। বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফিজ। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আমার নাম মীর রাজু। আমি চাই ঘটনাটি পড়ে শোনান। তিনি তার মোবাইল নাম্বারও শেয়ার করেছেন। তারপরে তিনি লিখছেন, প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি ভালোর দলে। আমি মীর রাজু। আমার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব না, তাই পড়ে শোনালে খুশি হব। ঘটনা শুরু করার আগে বলে রাখা ভালো, আমি এর আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা প্রথম ভূত.com-এ শেয়ার করেছিলাম, কিন্তু আমার ঘটনাটি সিলেক্টেড হয়নি। ভেবেছি আর কখনো ঘটনা পাঠাবো না। কিন্তু গত কয়েকদিন আগে আমার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে তার সাথে ঘটে যাওয়া তার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা শুনি। ঘটনাটি শ্রোতাদের কাছে কতটা ভয়ঙ্কর হবে জানি না, তবে আমার কাছে বেশ রহস্যময় মনে হয়েছে। তাই অভিমান ভুলে আবারও একবার ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সরাসরি ঘটনায় চলে যাই। আমার এলাকার ভাইটির নাম রিয়াদ। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। তিনি দীর্ঘ 5 বছর অ্যাম্বুলেন্স চালান। এ জীবনে তার সাথে ছোট বড় অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনাটি বেশ ভয়ের। ঘটনা বোঝার স্বার্থে রিয়াদ ভাইয়ের মতো করে বলছেন রিয়াদ ভাই। সালটা ছিল 2019 সালের জানুয়ারি মাসের কনকনে শীত। আমি একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই। মৃত লাশ নিয়ে যাই মাঝে মাঝেই বিভিন্ন জেলায়। একদিন একটা ফোন পেয়ে আমি অফিসে গিয়ে খবর পাই একটা মৃত লাশ নিয়ে আমাকে রাজশাহীতে যেতে হবে। আমি লাশটাকে দেখলাম, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। লাশ একটা মেয়ের, সুন্দর, মনে হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তো। মাথার এক পাশ থ্যাঁতলানো, চুলগুলো এলোমেলো, দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। মেয়েটি হোস্টেলে থাকায় এখানে তার কোনো গার্ডিয়ান নেই। তার কয়েকজন শিক্ষক এবং সহপাঠীরা মিলে লাশটাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। লাশটা নিয়ে আমায় একাই যেতে হবে। আমি মাঝে মাঝে এমন লাশ নিয়ে প্রায় অনেক জেলাতে যাই, কিন্তু আমার হেল্পার রকিকে সাথে নিতে হয়। সন্ধ্যা হয়, ঠিক ওই সময় রকিকে সাথে নিয়ে রওনা দিলাম। একটানা 4-5 ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালাম। তারপর খেয়ে দিয়ে আবারও রওনা দিলাম। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা চাকা বাস্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখলাম চাকা বাস্ট হয়ে গেছে। এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখি ভুল করে এক্সট্রা চাকা নেওয়া হয়নি। সাথে থাকা আমার হেল্পার রকি বলে, ভাই, চাকা যেহেতু নাই, আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওইখানেই দেখি চাকা সারাতে পারি কিনা। এই কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা আর নষ্ট চাকাটা নিয়ে রওনা দিল সে। গাড়িটা রাস্তার একপাশে সাইড করা ছিল। কতক্ষণ লাগতে পারে এই চিন্তা করতে করতে গাড়িতে গিয়ে বসলাম। গাড়িটা হাইড্রোলিক জগ দিয়ে স্ট্যান্ড করা ছিল, তাই এইটাও চিন্তা করছিলাম একা একা এইভাবে থামানো একটা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করব। এমনিতেই জায়গাটা নীরব। একটু পরপর 1-2টা ডিস্ট্রিক্ট বাস সাঁই সাঁই করে চলে যাচ্ছে। পাশে কোনো মানুষজনের চিহ্ন নেই। রাত প্রায় 10টা। কি আসবে হাইওয়েতে? আমি একটা সিগারেট ধরিয়ে একটু পরপর একটা একটা করে টান দিচ্ছি আর চাকা আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করছি। লুকিং গ্লাসে রকি আসার পথে তাকিয়েছিলাম। হঠাৎ ভেতরে থাকা লুকিং গ্লাসে চোখ আটকে গেল। চোখটা সরিয়ে পেছনে তাকাতে দেখলাম
না, কিছুই না, সব ঠিক আছে। আবার যখন সিগারেটে টান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালাম, তখন ভয়ে স্থির হয়ে গেলাম। আমি দেখলাম মেয়েটার লাশটা উঠে বসে আছে। এবার আমি ঘাড় ঘোরাতে সাহস করলাম না। আমার মনে হচ্ছিল দাঁতে দাঁত লেগে আসবে। হঠাৎ পেছন থেকে মেয়েটা বলে উঠল, ভাইয়া, আমি পানি খাবো, পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে। আমি অনিচ্ছা সত্ত্বেও পেছনে তাকিয়ে দেখি মেয়েটা সত্যি শোয়া থেকে উঠে বসেছে, আর শরীরের দাগগুলো নেই। থ্যাকলানোর দিকটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সে অজ্ঞান হয়েছিল, এখনই জ্ঞান ফিরেছে। মেয়েটা আবারও বলতে লাগলো, ভাইয়া, আমার খুব পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দেন। কেন জানি মুহূর্তের মধ্যে আমার ভেতর থেকে সব ভয় কেটে গেছে। মেয়েটাকে দেখতে স্বাভাবিক লাগায় আমি একটা পানির বোতল এগিয়ে দিলাম। পানিটা পেয়ে সে এক নিঃশ্বাসে শেষ করে কেমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি মুহূর্তে ভাবছি, আহা জীবন, কি দারুণ আমাদের চিকিৎসা ব্যবস্থা। একটা অজ্ঞান হওয়া জীবিত মেয়েকে লাশ বানিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়েছে। এগুলো ভাবতে না ভাবতেই মেয়েটা আমার দিকে মুখ করে বলতে লাগলো, জানো ভাইয়া, এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ডে আসি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। যখন একটু সামনে এগোলাম, খেয়াল করতে পারিনি কখন একটা দ্রুতগামী বাস আমার সামনে এসে পড়েছে। চোখের পলকে বাসটার আঘাত খেয়ে সামনে পড়ে যায়, আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার ঠিক বাম সাইড দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় পিষ্ট করে যায়। অ্যাক্সিডেন্টের বেশ কিছুক্ষণ পর পর্যন্ত জীবিত ছিলাম। মেয়েটার মুখে এই কথাগুলো শুনে আমার বাক রুদ্ধ হয়ে গেছে। আমি যেন আমার মধ্যে নেই, আমি শুধু শুনছি। তারপর মেয়েটা বলছে, চিৎকার করে বলতে পারিনি, আমাকে কেউ পানি দাও, পিপাসায় আমার গলা ফেটে যাচ্ছে। খুব শব্দহীন আর্তনাদ করে পানির জন্য গুমড়ে কেঁদে উঠেছিলাম, কিন্তু আমাকে এক ফোঁটা পানি কেউ দেয়নি। যখন শেষ নিঃশ্বাসটা ফেললাম, একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইল, কিন্তু পানির এক ফোঁটাও গলা দিয়ে নামলো না, গাল বেয়ে পড়ে গেল। আমার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো। আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে আমার কয়েকজন বন্ধু আর শিক্ষককে খবর দেওয়া হয়, আর তারাই আপনার গাড়িতে তুলে দিয়েছে আমাকে বাড়িতে পৌঁছে দিতে। মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু চুপ করে আবারও বলল, ভাইয়া, আমার আব্বা আম্মা আর ভাই বোনকে বলবেন আমার জন্য যেন না কাঁদে, আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য। এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে। ততক্ষণে আমার হেল্পার রকি চাকা ঠিক করে এসে বলল, ভাই চলেন, চাকা ঠিক হয়ে গেছে। আমি শুধু পেছনে তাকিয়ে আছি। রকে গায়ে হাত দিয়ে ধাক্কা দেওয়ায় আমার নীরবতা ভাঙে, আমার সম্বিত ফিরে পাই আমি। রকির ইশারা পেয়ে খেয়াল করলাম আমার পুরো শরীর ঘামে ভেজা। এ বিষয়ে রকিকে কিছু বললাম না। চাকাটা লাগিয়ে আবার রওনা দিলাম। মেয়েটার বাড়ি যেতে যেতে পরদিন সকাল 9টা বেজে যায়। মেয়েটার লাশ পেয়ে মেয়েটার বাবা মা ভাই বোন কান্নাকাটি শুরু করে দিল। আমি ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না। মেয়েটার বলা কথাগুলো কারো কাছে বলতে পারিনি। গাড়ি স্টার্ট দিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। মনটা খারাপ করে একটানা গাড়ি চালিয়ে যখন আবার ওই রাস্তায় আসলাম যেখানে গাড়ি নষ্ট হয়েছিল, সেখানে এসে দেখলাম মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে, সুন্দর একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে। এটা দেখে আমার মনটা কেন যেন এক অজানা কারণে ভালো হয়ে গেল। ভালো একটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরে চলে আসলাম। কোনো ভয় পাইনি, তবে এই রহস্যময় ঘটনাও আজও আমায় ভাবায়। এই বলে রিয়াদ ভাই তার ঘটনা শেষ করলেন। রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা, আমি পড়ে শোনালাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। আমরা অপেক্ষায় থাকলাম আপনার ঘটনার, এবং আরও বেশি বেশি করে যদি ঘটনা পাঠান, আরও বেশি বেশি করে ইমেল এপিসোড হবে, আরও বেশি বেশি করে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। সুতরাং অপেক্ষায় আছি আপনাদের ঘটনার। স্টুডিওতে আসুন বা লিখে পাঠান, যেভাবে খুশি ঘটনা পাঠিয়ে দিন আমাদের। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে
ঈদ মুবারক আপনাদের সবাইকে। আমি রাসেল আছি, সাথে ঘড়িতে সময় রাত 12:10 আর চলছে ভূত.com। প্রথম ঘটনাটা আমরা শুনলাম, আশা করছি প্রথম ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ইমেল এপিসোড মানেই স্পেশাল কিছু, এবং ইমেল এপিসোড আমরা সবসময়ই পছন্দ করি, এবং ইমেল এপিসোড শুনতেও আমাদের ভালো লাগে। সব কিছুই খুব অন্যরকম মনে হয়। এই জন্য ঈদেও আমাদের ইমেলের আধিক্য বেশি থাকে, এবং এবারও কিন্তু বেশ কিছু ইমেল রয়েছে যেগুলো আপনার রক্ত হিম করে দেবে, সে ধরনের ইমেল রয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাব। আপনারা আমাদেরকে কমেন্ট করুন আমাদেরকে স্বাধীনে, এবং ঠিক একইভাবে অনেকে আমি জানি যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন স্বাধীনে, এবং একইভাবে আমাদেরকে ইমেল করে আপনার ঘটনা পাঠান। আমাদের ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং এই অ্যাড্রেসে আপনারা লিখবেন কোথা থেকে আপনারা ঘটনা পাঠাচ্ছেন, সেটাও আমাদেরকে জানাবেন, আশা করব সেটাই। এবং আমি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকেই আমাকে কিন্তু স্বাধীন মিউজিক অ্যাপে লিখছেন, এবং অনেকেই ঘটনা পাঠিয়েছেন যারা ঈদে, তারাও আমাদের সাথে হয়তো এখন শুনছেন। তো সব কিছু মিলিয়ে এই ঈদটা আমাদের সবার জন্য জমজমাট হয়ে উঠুক। আমি কিছু কমেন্ট পড়তে পারি আপনাদের অনুমতি নিয়ে, যদি আপনারা চান দেখি, কারণ ঈদের দিন তো, মানে ঈদের আগের দিন তো অনেক জায়গায়। সাকিব লিখেছেন বরিশাল থেকে শুনছি, যদিও আমাদের বাংলাদেশে ঈদ কিন্তু একটু পরে। হানিফ শিকদার লিখেছেন হ্যালোইন স্পেশাল এপিসোডে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্লে করা হয়েছিল সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক চান। এমডি সজীব আলী লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে শুনছি। এতজন কথা বলছেন, কেউ ঈদ নিয়ে কোনো কথা বলছেন না, খুব অদ্ভুত ব্যাপার। যদিও আপনারা জানেন যে অনেক জায়গাতে ঈদের চাঁদ, মানে সৌদি আরবে দেখা গেছে, এবং সেই অনুযায়ী অনেক জায়গাতেই ঈদ পালিত হবে কালকে। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনারা সঙ্গেই থাকুন আমাদের, এবং আশা করছি প্রতিটা মুহূর্ত আমাদের সাথে এইভাবেই থাকবেন, আমাদেরকে এইভাবেই আনন্দ দিয়ে যাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এটি একটি ইমেল, খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। চলুন শুনে আসি। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তারপর তিনি লিখছেন, আমি জানি আপনি ভালো আছেন। আমি মোর্শেদ আলম। আমি 2011 সাল থেকে ভূত FM শুনে আসছি। ভূত.com-এর সাথে আছি। ভূত.com দীর্ঘজীবী হোক। আজকে আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আমি বিদেশে থাকার কারণে আমার স্টুডিওতে আসা সম্ভব নয়। আমার মায়ের মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি গুছিয়ে বলতে না পারার জন্য। রাসেল ভাইকে অনুরোধ করব গুছিয়ে বলার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ। ওই ঘটনাটি রাঙ্গুনিয়া, চট্টগ্রামের একটি ঘটনা। আমি ওই স্থানের নাম উল্লেখ করতে পারবো না। সালটা ছিল 1974-75-এর দিকে। কোথাও থেকে একটা মহিলা ও তার ছেলে আসলো। দেখতে অনেক লম্বা, যেমন বিহারের মহিলারা হয়। তখনকার যুগে আমার বাবা মা ছিল গ্রামের সর্দার। আমার বাবা যেভাবে বলতো গ্রামের সবাই সেভাবে চলতো। ওই মহিলা এসে একটি আশ্রয় খুঁজছিল। সবাই আমার বাবার কাছে যেতে বলল। তখনকার মানুষ একটু সহজ সরল টাইপের হতো। আমার বাবা ওই মহিলাকে বলল, এখন তো তেমন ঘর নেই, ওইদিকে চৌধুরী বাড়িতে একটা ঘর খালি আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি, এতদিন তুমি আমার বাড়িতে থাকো। ওই মহিলা ও তার ছেলে আমাদের বাড়িতে থাকতে শুরু করলো, এবং আমার বাবা চৌধুরী বাড়ির মানুষদের সঙ্গে কথা বলে মহিলার থাকার ব্যবস্থা করে দিল। আশেপাশে তেমন ঘর ছিল না, 2-1টা ঘর ছিল। বেশ বছর 2-1 কেটে গেল। ওই মহিলা ও তার ছেলে পাহাড় থেকে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতো। মাঝখানে কিছুদিন যাওয়ার পর থেকে মা ছেলের ঝগড়া শুরু হলো রাত বিরাতে। একটা সময় কিছুদিন পর ছেলেটা বসন্ত রোগে আক্রান্ত হয়। আশেপাশে যারা আছে তারা দেখে ছেলেটার বসন্ত রোগ হয়েছে। একদিন আমার বাবা ফজরের নামাজ পড়তে যায়, এবং সেখানে ওই বাড়ির মহিলার আশেপাশের লোকজন বলে গতরাত্রে ওই মহিলা নাকি অনেক কান্নাকাটি করেছে আর ঝগড়া করেছে। নামাজ শেষ করে সবাই সিদ্ধান্ত নিল মহিলার বাড়িতে যাবে সকাল সকাল। সবাই গেল ওই বাড়িতে। যখন ওই মহিলাকে ডাকা শুরু করলো, ওই মহিলা একটা লম্বা দা হাতে বেরিয়ে আসলো, আর আমার বাবার দিকে তেজ
তেড়ে আসলো আক্রমণ করতে। সবাই ওই মহিলাকে থামিয়ে বলল, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? ওই মহিলা গত রাতে সব ঘটনা খুলে বলতে শুরু করলো। আমি ওই মহিলাটির মতো করে বলছি, আপনারা সবাই জানেন আমার ছেলেটা অনেক দিন ধরে বসন্ত রোগে আক্রান্ত। সে গত রাতে মারা গেছে। রাত বেশি হয় কাউকে ডাকতে পারিনি এবং আমি অনেক কান্নাকাটি করছিলাম। মধ্যরাতে দেখি সর্দার সাহেব আমার বাসায় আসছে এবং দরজা খুলতে বলছে। এসে বলতে শুরু করলো, তোমার ছেলের মৃত্যুর খবর পেয়ে এসেছি। আমার মাথায় তখন আর কোনো কিছু কাজ করছিল না, তাই ওনাকে ঘরে আসতে দিলাম। কিছু সময় কেটে যাবার পর উনি বলতে লাগলো, রাত অনেক হয়েছে, কালকে তোমার ছেলের দাফন কাফন করতে হবে, অনেক কাজ বাকি আছে। তার চেয়ে বরং আমি লাশের পাশে থাকি, তুমি একটু বিশ্রাম করো। আমি বললাম, না সমস্যা নেই, আমি আছি, কালকে সকালে সকালে অনেক কাজ, তুমি একটু বিশ্রাম করো। উনি জোরাজুরি করতে লাগলেন। আমি অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম সেই জোরাজুরির কারণেই। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারিনি একটুও। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি এদিক সেদিক করছেন। আরও কিছু সময় কেটে যাওয়ার পর দেখি উনি আমার দিকে আসছেন এবং আমি ঘুমিয়ে গেছি কিনা সেটা দেখছেন। আমি ঘুমের ভান করে থাকলাম। দেখছি উনি কিচেনের দিকে যাচ্ছেন। আমি ওনার পেছন পেছন গেলাম যাতে উনি বুঝতে না পারেন। দেখি উনি কিচেনে কি যেন খোঁজাখুঁজি করছেন। দেখি হাতে লবণ নিয়ে আসছেন। আমি আবার শুয়ে পড়লাম। লবণগুলো নিয়ে আমার ছেলের পাশে বসলো। আমার বুঝতে বাকি রইল না এটা কি ছিল, তাই কিচেন থেকে বড় দা নিয়ে আসলাম। এক পাশে দেখতে লাগলাম উনি কি করে। আমার ছেলের গায়ে আঘাত করতে শুরু করলো এবং আমার ছেলের গা থেকে মাংস খেতে শুরু করলো। আমি দা নিয়ে ওনার দিকে তেড়ে আসলাম, ওনাকে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে দেখি উনি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ভয়ঙ্কর লোমে ভরা তার শরীর। এত ভয়ঙ্কর চেহারা আমি জীবনে কখনো দেখিনি। তা সে আমাকে হামলা করতে চেষ্টা করছে। ওনাকে দা দিয়ে আমি আঘাত করছি। সঙ্গে সঙ্গে দরজা খুলে বের হয়ে যাই এবং খুব ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকি। ওনার সাথে যুদ্ধ করতে করতে কখন যে ফজরের আজান দিয়ে দিয়েছে আমি জানি না। দেখি হঠাৎ সব চুপ হয়ে গেছে। আমার তান্ত্রিক বিদ্যা জানা ছিল, তাই আমাদের কিছু করতে পারেনি। একটা ব্যাপার, সকালে সে লাশটাকে দাফন করে ফেললো। এরপরে মহিলা কোথায় গেছে কেউ দেখেনি। এরপর প্রায় 10 বছর পরে সেই চৌধুরী বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান হয়েছে। সবার মতো আমরাও বিবাহতে গিয়েছিলাম। মেহেদি রাতে অনেক ধুমধাম করে আয়োজন চলছিল। মধ্যরাত্রে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। যখন ঘুম ভাঙে দেখি সবাই আমাকে রেখে চলে গেছে। আমি দেখছিলাম আমার বাড়ির আশেপাশের কেউ আছে কিনা। দেখি কেউ নেই, তাই একা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবাই আমাকে রাতে যেতে বারণ করছিল। আমি কারো কথা না শুনে যেতে শুরু করলাম। মনে মনে ভাবলাম 5 মিনিটের রাস্তা, এমন কি আর হবে। বিবাহ বাড়িতে তো মাইকের আওয়াজ ছিল, তাই ভয় করছিল না। আমি যখন হাঁটা শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি আমার পেছন পেছন কেউ আসছে। পেছনে ফিরে দেখি কেউ নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। এবার আওয়াজ হচ্ছে কোথাও থেকে। এবার পেছন ফিরে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি 2টা রাজহাঁস আমাকে পেছন থেকে তাড়া করছে। আমিও দৌড়াতে শুরু করলাম এবং চিৎকার করতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠোনের সামনে এসে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি বাড়িতে শুয়ে আছি আর সকাল হয়ে গেছে। আমার মা জিজ্ঞেস করলো, কি হয়েছে কালকে? আমি রাতের সব ঘটনা খুলে বললাম। আমার মা রাতে না ফেরাতে খুব চিন্তা করছিল আর ঘুম আসছিল না তার। আমার চিৎকার শুনে আমার বাবা বের হলো বাসা থেকে এবং আমাকে দেখতে পায় সে। পরে একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। হুজুর ঝাড়ফুঁক করে বলে খুব খারাপ একটা জিন নাকি আমার পেছনে নিয়েছিল। আমার মা বাবা বাইরে যাওয়াতে কিছু করতে পারেনি। এরপর আর কোনো সমস্যা হয়নি। এই বলে আমার মায়ের ঘটনা শেষ করলো। যদি এই ঘটনাটি সিলেক্ট করেন, শেয়ার করার অনুরোধ রইল। পরিশেষে রাসেল ভাইকে বলতে চাই, এরকম আরও অনেক ঘটনা আছে, আস্তে আস্তে সব ঘটনা জানাবো। এখানে একটা জিনিস আমি বলতে চাই, কতগুলো কোয়েশ্চেন আমার আছে। আপনার চৌধুরী বাড়িতে গিয়েছিলেন যিনি, যার রূপ ধরে মানে একজন অশরীরী এসেছিল আর কি লাশ খাওয়ার জন্য। তারপরে ব্যাপারটা কি ঘটলো? তিনি যে দা নিয়ে তেড়ে আসলেন, এটা কে ছিল আসলে সেটা কি জানা গিয়েছিল? সেকেন্ড কথা হচ্ছে, আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে প্রথম ঘটনাটির সংযোগ কোথায়? যদি পারেন দয়া করে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম booth.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 12:21। আমি রাসেল আছি সাথে আপনাদের সাথে, এবং ঠিক একই সাথে শুধু আমি আপনাদের সাথে আছি এটা বললে ভুল হবে, আমাদের সমস্ত মডারেটররাও কিন্তু আপনাদের সাথে আছেন। এবং ঈদের জন্য এবং ঈদের জন্য ঈদের এই কি বলবো যে শুধুমাত্র আপনাদের এই প্রত্যেকটা রাত উপভোগ করে তোলার জন্য তারা যে পরিমাণ কষ্ট করেছেন, আমি স্যালুট জানাই তাদের সবাইকে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ঈদের মধ্যে আমাদের সবাই জানি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বৈরী আবহাওয়া চলছে মাঝখানে, কিন্তু তার মাঝখানেও ঈদ আসে খুশি নিয়ে, ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে, ঈদ আসে প্রিয়জনের মুখের হাসি হয়ে। ঈদ আমাদের কাছে সবসময় আনন্দময়, এবং এই ঈদটাকে নিয়েই আমাদের এবারের যে প্ল্যান সেটা হচ্ছে যে আমরা কয়েকটা এপিসোড করব আপনাদের জন্য। ঈদের আগের দিন একটা করছি, ঈদের দিন একটা করব, এবং ঈদের পরের দিনও ঈদের মাঝখানেও আপনাদের সব কিছু জানিয়ে দিব আপনাদের কখন কী করব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসি। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন। কেমন আছেন জিজ্ঞাসা করলাম না, আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি 2015 সাল থেকেই ভূত এফএম শুনে আসছি। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়াতে অনেক খারাপ লাগা কাজ করছিল। আবার যখন পুনরায় আপনি ভূত.com শুরু করলেন তখন অনেক ভালো লেগেছে। আমার বাসা স্টুডিও থেকে অনেক দূরে হওয়ায় স্টুডিওতে গিয়ে ঘটনা বলতে পারবো না। আমার লাইফে কোনো ঘটনা লিখিনি, আজকেই প্রথম ঘটনা লিখছি। আমি তেমন গুছিয়ে লিখতে পারি না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আমার পাঠানো ঘটনাটি তেমন ভয়ের না হলেও অনেক দুঃখজনক, হৃদয় বিদারক একটি ঘটনা। ঘটনাটি 10 দিন আগে ঘটে যাওয়া আমাদের এলাকার এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা। ঘটনাটি আমার ভাবির মায়ের এক পাশের বাসার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া। ভাবির ভাষায় বর্ণনা করছি। ভাবির ছোট ভাইয়ের ছদ্মনাম আসিফ কাজের সূত্রে ঠাকুরগাঁও শহরে যান। বয়স আনুমানিক 17-18 হবে। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তো একদিন তাকে হঠাৎ একটি সাপ তাড়া করে। সাপ তাড়া দেওয়ার পর তিনি দৌড়ে রুমে আসেন। তারপর 2 দিন পর আসিফ কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে দেখতে পায় যে 2টা সাপ, সম্ভবত ডারাস বা কোকড়া মিলে একে অপরকে জড়িয়ে ধরে আছে, এরকম একটা অবস্থা দেখতে পায়। কৌতূহলবশত আসিফ সাপ দুটোর ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়। কিন্তু কে জানতো আসিফের একটা ভুল তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। সেই কথা মনে করলে এখনো আমার খারাপ লাগে। তারপর সেই রাতে আসিফের সাপ দুটি স্বপ্নে দেখায় যে সে নাকি বিপদে পড়তে যাচ্ছে। এভাবে আসিফ 2-3 দিন একই রকমের স্বপ্ন দেখে। তারপর গ্রামের বাসায় আসে, তার মাকে সবকিছু খুলে বলে। তার মা তাকে আবারও শহরে পাঠায় কাজ করতে। তো শুক্রবার তিনি প্রতিদিনের মতো ঘুমাতে যান। বলে রাখা ভালো, কাজ যেহেতু রাস্তা মেরামতের, সেই সুবাদে তাকে বাইরে থাকা লাগে। তো তার সাথে কাজ করতে আসা 4 জন ছেলের মাঝে একসাথে তিনি ঘুমাচ্ছিলেন। তো ঘুমিয়েছিলেন। শুক্রবার মাঝরাতে সেই সাপ এসে আসিফের গলার রগ বরাবর কামড় বসিয়ে দেয়। এখানে প্রশ্ন হলো যে বাকি 4 জন থাকতে ওদের কিছু করলো না, আসিফকে কেন কামড় দিল? এই উত্তর আজও অজানা। তারপর ঘটনায় ফিরে আসি। তো সেই সাপ কামড় দেওয়ার বিষয়টা যখন আন্দাজ করতে পারলো এবং সে মালিককে জানায়, মালিক ওঝা ডেকে এনে চিকিৎসা করান। আসিফ সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। 2 দিন পর আবার বিষক্রিয়া শুরু হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোমবারে 29/8/22 তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। লোকমুখে শোনা যায় ওই সাপ দুটি নাকি বিশুরিয়া সাপ ছিল। গ্রামের ভাষায় এটিকে বিশুরিয়া বলা হয়। এদিকে হিন্দুরা নাকি দেবতা মানে আর তাদেরকে পূজা করে।
ঘটনা এখানেই শেষ নয়। আসিফের একটা ছোট বোন, তার বয়স 3 বছর হবে। যেহেতু তাদের কবরস্থানটা বাসার কাছেই ছিল, তো তার বোন হঠাৎ করেই বাসা থেকে বের হয়ে তার মা বাবাকে না বলেই কোথাও চলে যেত। তার মা বাবা যখনই বলতো যে কোথায় যাস, তখন সে বলতো ওই যে ভাইয়া আমাকে ডাকছে, এই বলে আসিফের কবরের কাছে চলে আসতো। তো এই ঘটনা আমার, এটা কি জিনের কোনো কাজ নাকি অন্য কোনো কিছু, তা আমার আজও অজানা। আপনারা কেউ যদি এর উত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক রাত্রি জেগে কষ্ট করে ঘটনাটি লিখলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে তিনি তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছেন। আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠান, আপনারাও আমাদেরকে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে দিন russell.bhuth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম bhuth.com with Russell।